আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৭১ ইস্যু সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি। পাকিস্তানের নিজস্ব বক্তব্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গুলশানের বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন ইসহাক দার। জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ইসিতে সীমানা নিয়ে শুনানিতে বিএনপির দুপক্ষে হট্টগোল। রুমিন ফারহানা ও এনসিপির এক নেতার লাঞ্ছিত হওয়ার অভিযোগ। ডাকসুকে প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব করতে ছাত্রদলের প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে কোনো কিছুকে জিরো টলারেন্সের কথা বলছেন প্রার্থীরা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচিকে বিশিষ্টজনদের স্বাগত। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো অমীমাংসিত ইস্যু নেই বলে দাবি করেছেন পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গণহত্যা সহ ৭১ ইস্যু পাকিস্তানের দুই প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফের সফরেই সমাধান হয়েছে বলে দাবি তার। এই বক্তব্য পাকিস্তানের নিজস্ব উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ৭১ ইস্যুর সমাধান হয়নি, তবে পারস্পরিক স্বার্থ, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রেখে বিষয়গুলো সমাধানে একমত হয়েছে দুই দেশ। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিতীয় দিনটি শুরু হয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রাতরাশ বৈঠকের মধ্য দিয়ে, যেখানে স্থবির হয়ে থাকা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ছিল মূল আলোচ্য। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত আলোচনা শেষে শুরু পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। বাণিজ্য সম্প্রসারণ, সাপটার অধীনে বাণিজ্য সুবিধা, ভিসা সহজীকরণ, দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা, ওষুধ রপ্তানি, জ্বালানি সহায়তা নিয়ে আলোচনা হলেও মূলত ছিল সম্পর্ক স্বাভাবিক করার বার্তা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে মধ্যাহ্নভোজে যাওয়ার পথে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেন সফররত মন্ত্রী। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয়ে ১৯৭৪ সালে প্রথম এবং পরে জেনারেল পারভেজ মোশাররফের সফরে সমাধান হয়েছে। তিনি খুব খোলামেলা এবং আন্তরিকতার সঙ্গে গোটা পাকিস্তানের তরফে বাংলাদেশের জনগণের জন্য ইস্যুটির সমাধান করেছিলেন। অর্থাৎ ইস্যুটি দুবার সমাধান হয়েছে। আমার মনে হয় নিজেদের মধ্যে কোনো সমস্যার একবার সমাধান হয়ে যাওয়া মানে হৃদয় পরিষ্কার হয়ে যাওয়া। আমি মনে করি এখন একসাথে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, কারণ সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। যদিও ৭১-এ গণহত্যা করায় ক্ষমা চাওয়া, পাওনা অর্থ ফেরত দেয়া আর আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার মতো অমীমাংসিত ইস্যুতে পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা। ৭১-এর ইস্যুটি ৭৪ সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলে। টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে ভিসা ছাড়াই যাতায়াত চুক্তি ছাড়াও 5টি সমঝোতা স্মারক সই করেন কর্মকর্তারা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বলেছেন, বাংলাদেশের রাজনীতি একটি সুন্দর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার AZM জাহিদ এই কথা জানান। ইসহাক দারকে জামায়াতে ইসলামীর আমির জানিয়েছেন, বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চাই তার দল। এনামুল কবির রূপমের রিপোর্ট। সন্ধ্যায় সফররত পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। পারস্পরিক আলোচনায় উঠে আসে সার্ক সহ বিভিন্ন প্রসঙ্গ। দেশের চলমান রাজনৈতিক অবস্থা, এইসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই। তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল, এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে উনি যে সার্কের যে ঘোষণা এবং পরবর্তীতে ওনার পাকিস্তান সফর এবং বাংলাদেশেও তা পাকিস্তানের প্রেসিডেন্টের সফর। আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানানো হয় ব্রিফিংয়ে। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে, বাংলাদেশ যাতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন কোন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন সম্ভব সে বিষয়ে আলোচনা করেন তারা। আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে। এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন। আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার, এবং যে কোনো দেখেই পারস্পরিক ইন্টারেস্ট এবং স্বার্থ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট, আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড ভিউজ অ্যান্ড পলিসিস এগুলো হতে পারে। বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াতে ইসলামী, জানানো হয় ব্রিফিংয়ে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদে আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে বিশেষ অভিযানে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। হত্যা মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। একই মামলায় 22 নম্বর আসামি তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে। এই হত্যা মামলায় 25 জন ছাড়াও অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। সোমবার আফ্রিদিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের পক্ষে বিপক্ষে সিইসির সামনে বিএনপির 2 গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে। বিএনপি নেতা রুমিন ফারহানা ক্ষোভ জানিয়ে বলছেন, দলের একটি পক্ষ গুন্ডা বাহিনী নিয়ে তার উপর হামলা করেছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজকের ঘটনা প্রমাণ করে আগামী নির্বাচনের বিএনপি, ইসি ও পুলিশের ভূমিকা কেমন হবে। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন ভবনে সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তি শুনানি শুরু হয় বেলা 12টার কিছু পরে। শুনানির সময় ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া সীমানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সামনেই তুমুল হট্টগোল চলতে থাকে। ইসির প্রকাশিত খসড়ার পক্ষে অবস্থান নেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এর বিরোধিতা করেন স্থানীয় বিএনপির আরেকটি পক্ষ। এ ঘটনায় লাঞ্ছিত হওয়ার দাবি করে
হামলায় দলের অপরপক্ষের ওপর দোষ দেন বিএনপি নেতা রুমিন ফারহানা। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। হট্টগোল নিয়ে কথা বলেন জেলা বিএনপির সভাপতি। এখানে এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কাতর্কি হয়েছে, ঠিক আছে, যেটা আসলে দুঃখজনক। এই ঘটনায় এনসিপি নেতা আতাউল্লাহ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ আনা হয়। পরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে ইসি। আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এ বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয়। এর আগে শুনানির শুরুতে সিইসি বলেন, সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছে ইসি। ইসিতে প্রথম দিনে 6টি জেলার 18টি আসনের দাবি আপত্তি শুনানি অনুষ্ঠিত হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে প্রকৃত অর্থেই শিক্ষার্থী বান্ধব করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। দলীয় ভোটাভুটির মাধ্যমে প্যানেল সদস্যদের নির্বাচন, সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা ও শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে কোনো কিছুকে জিরো টলারেন্সের কথা বলছেন ডাকসু নির্বাচনের সংগঠনের মনোনীত প্রার্থীরা। এইসব বিষয়ে ভোটাররা সাদরে গ্রহণ করবেন বলে তাদের প্রত্যাশা। মিথিলা নাজনীনের রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে জমজমাট পরিবেশ। শিক্ষার্থীদের কল্যাণে প্যানেল সদস্যদের নানা প্রতিশ্রুতি নিয়ে এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশের উদ্যোগও নিচ্ছে ছাত্রদল সহ সব প্যানেল। পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় নিশ্চিত করা, গণরুম গেস্টরুম কালচারকে জিরো টলারেন্স এবং গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম জোরদারে তাগিদ প্রার্থীদের। আমরা কিন্তু আমাদের দলের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ এবং সেন্ট্রালের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম আগে আমরা দলে নির্বাচিত হয়েছি, নির্বাচিত হয়ে এবার ডাকসুতে নির্বাচন করার জন্য আমরা এসেছি। সুতরাং আমাদের প্যানেলটা নিঃসন্দেহে যতগুলো প্যানেল হয়েছে সব থেকে আলাদা। আমরা সবসময় প্রকাশ্যে রাজনীতি করেছি, কখনো গুপ্তভাবে রাজনীতি করিনি। আমরা কখনো কারো আনুকূল্যে হলে থাকার চেষ্টা করিনি, কারণ আমরা জানি হলে থাকতে হলে এখানে আমাদের দমন হতে হবে, নিষ্পেষণের শিকার হতে হবে। সেজন্য আমরা রাজপথে থেকেছি, কিন্তু তবুও ছাত্রলীগের আনুকূল্যতা কখনো নিই। এই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে পিক অ্যান্ড চুজ করবে বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দমন-পীড়নের কথা তুলে ধরে প্রার্থীরা আশা প্রকাশ করে বলেন, সব গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানকে ভোটাররা সাদরে গ্রহণ করবেন। আমাকে প্রথম বর্ষেই বাংলাদেশ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দেয় এবং আমি দীর্ঘদিন 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আবারও হলে উঠি এবং এই দীর্ঘটা সময় আমি মেসে বাইরে ছিলাম এবং আসলে আমাদের ক্যাম্পাস জীবনটা অনেক সংখ্যাময় ছিল। ক্লাস করতে সমস্যা ছিল, পরীক্ষা দিতে সমস্যা ছিল এবং জাতীয় রাজনীতিতে যখনই অস্থিরতা হতো তখনই ছাত্রলীগ দ্বারা আমাদের কোণঠাসা করার চেষ্টা করা হতো। সেই সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু আমরা আজকের এই জায়গায় এসেছি। শিক্ষার্থীদের কল্যাণে নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন ছাত্রদলের মনোনীত প্রার্থীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ, সবুজে সাজায় বাংলাদেশ, এই স্লোগানে ঝিনাইদহে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় নানা জাতের গাছের চারা। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচিকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। শেখ সেলেমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সারা দেশের মতো ঝিনাইদহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঝিনাইদহ এমন একটি জেলা যেটা কৃষি নির্ভর একটি স্থান। যে কাজটি গাছ করছে সেটি হচ্ছে এই মাটির উর্বরতা বাড়াচ্ছে। সুতরাং একটি গাছ অনেকভাবে কিন্তু আমাদের উপকার করছে। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর ধরে 10 জন মানুষকে কিন্তু অক্সিজেন দিচ্ছে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই।
সবুজায়নে নতুন প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় জেলার টুডেস ইংলিশ ভার্সন স্কুল ও ঝিনাইদহ মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ বনজ ও ঔষধি গাছের চারা। গাছ আমাদের জন্য অনেক উপকারী, একসাথে সবাই গাছ লাগাই যাতে আমাদের বাংলাদেশটা প্রকৃতি বাংলাদেশ হিসাবে গড়ে ওঠে। প্রকৃতি ও জীবনযাত্রাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে গাছ উপহার দেওয়ার জন্য। বাংলালিংক একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এর সাথে, আশা করি এটা আরো কন্টিনিউ হবে এবং দেশ আমাদের আরো সবুজময় হয়ে যাবে। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। বৃক্ষরোপণই করছি না কিংবা বৃক্ষ বিতরণই করছি না, পাশাপাশি বৃক্ষ পরিচর্যার বিষয়টা আমরা তুলে ধরছি। বাংলাদেশকে আমরা যে সবুজের সামনে গড়ে তুলতে চাই সেটাও অনেকটা কার্যকরী ভূমিকা আপনারা করতে পারবেন। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে বৃক্ষরোপণ একটা বড় অংশ। পরিবেশ রক্ষার্থে ছাত্রীদেরকে সচেতন করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। অধিক বৃক্ষরোপণে চারপাশ যেমন সবুজ শ্যামল হবে, তেমনি ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়নও। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে সাফ করণীয় নির্ধারণে জাতীয় সংলাপ কার্যকর করা যায়। শ্রমিকদের উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট সকলের যথাসম্ভব ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক উপযুক্ত কাজের সুযোগ তৈরি করতে হবে এবং কাউকে পিছনে না ফেলে। সরকার এবং শ্রমিক পক্ষ মালিক পক্ষ সবাই আমরা একসাথে হয়েই কাজ করব, করে এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব। শ্রম শক্তি আছে যেখানে, সুতরাং আমাদের মতো গরিব দেশে কর্মসংস্থান হয় এমন শিল্প গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। পরিবেশ বান্ধব কারখানা গড়তে টেকসই উদ্যোগ নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। অটোমেশন আজকে আমাদেরকে আসতেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের প্রচুর আপনার জাতীয় আন্তর্জাতিক অনেক অব্লিগেশন আসতেছে, অনেক কাজও করতে হবে আমাদের। হাই ইনফ্লেশন এবং তার মধ্যে আমাদের শ্রমিকরা যেন একটা সুন্দর কর্মপরিবেশে কাজ করে এবং নিশ্চয়তার মধ্যে দিয়ে কাজ করে, সেটার উন্নতির জন্য আমাদের কাজ করতে হবে। এই টাইপের কার্যক্রম আমাদের ভবিষ্যৎ শ্রমিক আন্দোলনকে অনেক উন্নত করবে। রেশনিং সিস্টেমটা শ্রমিকদের জন্য করা উচিত, যেটা পাকিস্তান আমল ছিল। শ্রমিক মালিক প্রতিপক্ষ নয়, বরং একসাথে কাজ করার আহ্বান নীতি নির্ধারকদের। শ্রমিক পক্ষের কখনো ভাবার কোনো কারণ নেই যে মালিকরা আপনাদেরকে সবসময় নিপীড়ন করছে, নির্যাতন করছে, আপনাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যে নেগোসিয়েশনের বা এইসব ক্ষেত্রে আমরা আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছি এবং আমাদের এই বিভাজনগুলো এটাকে আরো বেশি দুর্বল করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের আয়োজনে অনুষ্ঠানের সহযোগী আন্তর্জাতিক সংহতি ও সহায়তা সংস্থা মন্ডিলাল FNV। সৈয়দ মাদি হওয়াদিত, চ্যানেল আই, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতার পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় হয়েছে। ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে 146 জন রাশিয়ান সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 146 জন যুদ্ধবন্দীকে ইউক্রেনে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা চালানোর অভিযোগও করেছে, যার ফলে আগুন লেগে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার স্মরণে রবিবার স্বাধীনতা দিবস পালন করেছে ইউক্রেন। উৎসব মুখর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালকারির উদ্যোগে প্রেরি উইন্ডাস পার্কে বার্ষিক বনভোজন ও ফেস্ট উৎসব অনুষ্ঠিত হয়েছে। অন্যরকম এক মিলন মেলায় আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। বরফাচ্ছন্ন কানাডায় এই সময়টা প্রকৃতি ভিন্ন অবয়বে নতুন চেহারায় জেগে উঠলেও থাকে চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ। আর কয়েকদিনের মধ্যেই গাছগাছের পাতা ঝরে ধারণ করবে নতুন রূপ। একটা আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে, আমরা সবাই মিলে সুন্দরভাবে উৎসব উদযাপন করছি। আমাদের খুব ভালো লাগছে আজকের উৎসবটা। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যধারা অব্যাহত রাখতে বাঙালি জীবনে এই উৎসব যেন এক মহামিলন। কিন্তু এই পিকনিকটি সাফল্যের পিছনে আমরা গত 1 মাস হলো পরিশ্রম করেছি। আমাদের পুরো এক্সিকিউটিভ টিমকে অনেক অনেক ধন্যবাদ। উৎসবে ছিল সকালের নাস্তা, দুপুরের খাবার
বাঙালির চিরাচরিত আড্ডা, র্যাফেল ড্র সহ নানা আয়োজন। মিলনমেলা হয়েছে এখানে, আমরা স্পেশালি এটা বাংলাদেশের পিকনিকের আয়োজন করা হয়েছে বাংলাদেশ ক্যানাডা অ্যাসোসিয়েশন ক্যালগারির পক্ষ থেকে। নারী, পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় মুখরিত পুরো পার্কটি মুহূর্তে পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে। ক্যালগারিতে বার্ষিক বনভোজনে এসে খুব ভালো লাগছে, আমরা সারাদিন এনজয় করলাম, ব্রাইট ওয়েদার। আয়োজকরা জানান, হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা ছিল উৎসবের মূল লক্ষ্য। একে অপরের সান্নিধ্যে মনোরম এই পরিবেশে শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতা এক মিলন মেলা জেগে উঠেছে এখানে। সারা বিশ্ব শঙ্কামুক্ত হোক, দেশের স্বজনরা ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগারির প্রেইরি উইন্ডস পার্ক থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার রোপা আউশের ভালো ফলন হয়েছে। বাজারে প্রত্যাশিত দামও পাচ্ছেন চাষিরা। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আউশ ধান আবাদে সেচ খরচও লাগেনি চাষিদের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুর জেলায় এবার রোপা আউশ ও ব্রি ধান 98-এর ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু করেছেন চাষিরা। খরচ কম হওয়ায় এবং ভালো ফলন পেয়ে খুশি কৃষক। চাষিরা জানান, এবার সময়মতো বৃষ্টি ও পোকার আক্রমণ কম থাকায় অন্য বছরের তুলনায় খরচ কম হয়েছে। 98 ধানের জাত বিএডিসি থেকে নিয়ে আবাদ করেছি এবং আবাদে আমি খুব ভালো আশানুপাত এবার ফলন হয়েছে বলে মনে করছি। 98 ধান আমাদের এবার ফলন খুব ভালোই হয়েছে। তো আমাদের এখানে খরচ বিগত 15-16 হাজার 18 হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু এই বছরে বৃষ্টি হওয়ার কারণে 12-13 হাজার টাকার মধ্যে আমরা ধানটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলেছি। চাষিরা বলছেন, এবার বিঘা প্রতি ধানের ফলন হয়েছে 18 থেকে 20 মণ। ফলনও হয়তো আল্লাহ পাক ভালো দেবে, কিন্তু ধান গোনাও আমাদের মাঠে ভালো হয়েছে। খরচপাতি কম, সেচ লাগেনি, সেচ ভিনেই এবার ভাইতে ধান হয়ে গেল। এই বছরে আউশ ধান 18 থেকে 20 মণ বিঘা প্রতি হয়ে গেছে আর কি। এবার দামও ভালো ধানের, চাষি আমরা ধানের দাম ভালো পাচ্ছি। কৃষি বিভাগ জানিয়েছে, মেহেরপুরে আউশ ধানের আবাদ হয়েছে 21,980 হেক্টর জমিতে। এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সেচ খরচ অনেক কম হয়েছে এবং মাঠের ধান খুবই ভালো আছে। রোগবালাই বা পোকামাকড়ের কোনো উপদ্রব নেই। আমরা আশা করছি কৃষক ভাইরা প্রতি বিঘা জমিতে 18 থেকে 20 মণ শুকনো ধানে ফলন পাবেন। এখন ধান মাড়াই ও ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নোয়াখালীতে বিদ্যালয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন পরিবেশ উপদেষ্টা। জেলার বেগমগঞ্জের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাসেরও বেশি সময়ের জলাবদ্ধতা নিরসন হওয়ার খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। এবার নিরাপদ পরিবেশে সুষ্ঠু শিক্ষাদান নিশ্চিত হবে বলে মত বিশিষ্টজনদের। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এবারের বর্ষায় টানা বৃষ্টিপাতে তলিয়ে যায় নোয়াখালীর 8টি উপজেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠান। যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এরই ধারাবাহিকতায় চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় মাসের অধিক সময়ের জলাবদ্ধতায় স্থবিরতা নামে নিয়মিত শিক্ষাদানে। কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রচারের পর বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনে তৎপর হয় কর্তৃপক্ষ। খেলার মাঠ সহ স্বাভাবিক স্কুল চত্বর ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। একটা সাঁকোর ব্যবস্থাও করা হয়েছে এবং পানি সেচের ব্যবস্থা হচ্ছে, তার কারণে আমরা প্রতিদিন রেগুলারলি ঠিকমতো স্কুলে আসতে পারি। আমাদের সহপাঠীদের দেখি নাই, নিয়মিত স্কুলে আসতে পারি নাই। এখন আমাদের বিদ্যালয়ে পানিগুলো সেচে দেওয়া হয়েছে, এখন আমরা আনন্দ পাইতেছি। মাঠেও নামতে পারি এবং এই খেলাধুলাতে উঠতে পারি, এমন স্কুলে আসতে পারি। খুব
খুব মজা করতে পারি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে এবং পাঠদানের মানও ভালো। শিক্ষার্থী উপস্থিতি কম হলে সেটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না, সেই জন্য শিক্ষার্থী উপস্থিতি জরুরি, আর যা স্থায়ী সমাধান হিসেবে সম্পূর্ণ মাঠটা ভরাট অত্যন্ত জরুরি। মাঠের পানি কমেছে এবং বাচ্চারাও উৎসাহ নিয়ে স্কুলে আসতে পারছে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে, যথাযথ প্রক্রিয়ায় তারা মাঠটি দ্রুতই ভরাট করে নেবেন। যাতায়াতের জন্য রাস্তা, ইন্টারনাল রাস্তা করে দেওয়া হবে, সেটার জন্য ইঞ্জিনিয়ার সাহেবকে এস্টিমেট করে দিলেই আমরা সেটা করে দিব এমার্জেন্সি বেসিসে। শিক্ষাসহ এলাকার সার্বিক পরিবেশ প্রতিবেশ স্বাভাবিক রাখতে জলাধার দখল দূষণমুক্ত ও প্রবাহমান রাখার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৭১ ইস্যু সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবি। পাকিস্তানের নিজস্ব বক্তব্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গুলশানের বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন ইসহাক দার। জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ইসিতে সীমানা নিয়ে শুনানিতে বিএনপির দুপক্ষে হট্টগোল। রুমিন ফারহানা ও এনসিপির এক নেতার লাঞ্ছিত হওয়ার অভিযোগ। ডাকসুকে প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব করতে ছাত্রদলের প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে কোনো কিছুকে জিরো টলারেন্সের কথা বলছেন প্রার্থীরা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচিকে বিশিষ্টজনদের স্বাগত। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।